শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের। তাদের এই অবদান আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়। সকল সংকট সংগ্রামে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসব মুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে
দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র 2 মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয় ডর নেই, তাই তারা নির্বাচনের আগের 2 মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। সব রকমের হিংসা কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতীয় নেত্রী, দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে। প্রিয় দেশবাসী, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে। কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ। মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা। তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ,
গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান। দেশের মালিকানা আপনাদের হাতে, আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। ভোট রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা। এই চাকা কাউকে চুরি করতে দেবেন না। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। এই পরিবর্তনগুলো কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয়। এগুলো করা হয়েছে দক্ষতা, যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে। আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন, তা কমিশন অবশ্যই গ্রহণ করবে। প্রিয় দেশবাসী, জুলাই সনদ জাতির ভবিষ্যৎ পথযাত্রার একটি ঐতিহাসিক দলিল। এই সনদে আমরা যে সংস্কারমালা প্রস্তাব করেছি, রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রশাসনিক জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস, অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার প্রতিষ্ঠা, এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত। কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে টেকসই হয় না। জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয়। এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একই দিনে এবার দুটি ভোট, একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আর একটি গণভোট, যার প্রভাব হবে শতবর্ষব্যাপী। কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন, আপনারা কি জুলাই সনদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না। আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে, প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কী তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন। ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয়, আমরা দেখেছি 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনোই ভোটাধিকার পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখ লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন। এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত, আমরাও আনন্দিত। একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় উদ্যোগে সামিল হতে না পেরে ব্যথিত। আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি, এবারের যে ধারা শুরু হলো তা ভবিষ্যতে থামবে না। আগামীতে আপনারা সবাই এই প্রক্রিয়ায় সামিল হতে পারবেন। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে আমাদের রাষ্ট্রের ন্যায় বিচার, আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরতে চাই। একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক।
বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই, ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে। প্রিয় দেশবাসী, আমাদের দেশের পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। ফ্যাসিস্ট আমলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বার্থান্বেষী নিয়োগের কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়েছে। আমরা চাই এই আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক। সেই লক্ষ্যে গৃহীত হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025। ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের মানবাধিকারহীন এক ভয়াবহ রাষ্ট্রে বসবাস করতে বাধ্য করা হয়েছিল। অথচ সেই ফ্যাসিস্ট সরকারিও জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি সংস্থার অস্তিত্ব ছিল। মূলত আজ্ঞাবহ লোকদের দ্বারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো নিজেদের অপকর্মের বৈধতা নিশ্চিত করার স্বার্থে। এই অসাধু ব্যবস্থার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 জারি করেছে। প্রিয় দেশবাসী, আমরা আজ এক নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। আমরা এবারের বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। আসুন শতবর্ষের সংগ্রাম ও বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী এবং লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে। আসুন ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাই। সবাইকে আবারও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, বিজয় দিবস উপলক্ষে এতক্ষণ ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি সেখানে ছিলাম। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছেন সাধারণ মানুষ। শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলছেন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয়, সেই দাবি সবার কণ্ঠে। বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নতজানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ, ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। 9 মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে, অবশ্যই খুবই ভালো লাগছে। বাংলাদেশের যেন উন্নয়নটা আরো ভালো হয়, আর সামনে যেন আগানো সম্ভব হয়। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে এই বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি, সত্যি ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা। 71 প্রশ্নে আপোষহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্পৃহা, যে স্পিরিট, সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকে বিজয় দিবস আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ।
২৪ জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা। মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম। জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সামনে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের অগ্রাধিকার দিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন। মানুষেরা ত্যাগ দিয়েছে, তাদের জন্য আর কি আজকে এই দিনে দোয়া করা হবে। এই স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ এখনো নিষ্পেষিত, এখনো শোষিত। বলবো দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আমাদের 1971-এ পুরো দেশ বিজয় অর্জন করছে। ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এত সংগ্রাম, এত আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল, যার পূর্ণতা পায় ৭১-এর এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। মহান বিজয় দিবসে স্মৃতির মিনারে আগতরা তাই বলছেন, বিভক্তি নয়, শহীদের পদচিহ্ন অনুসরণ করে গড়ে তুলতে হবে ঐক্য। বিশ্বের বুকে তুলে ধরতে হবে সাম্য ও মানবিক মর্যাদার এক বাংলাদেশ। সবার কণ্ঠেই বারবার ফিরে আসে মহান মুক্তিযুদ্ধের অর্জন অম্লান রাখার প্রত্যয়। তানজিম শাফিন, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। ফ্যাসিবাদকে হটিয়ে মহান মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ তৈরি করেছে ২৪-এর গণ অভ্যুত্থান, যার বাস্তবায়ন করবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে। ৫৫তম বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত ২৪-এর পরাজিত শক্তি, আর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টায় মেতেছে ৭১ বিরোধীরা। লাল সবুজের বাংলাদেশ, যা শুধু মানচিত্রের দাগে সীমাবদ্ধ নয়, বরং স্বাধীনচেতা একটি জাতির ত্যাগ, মর্যাদা আর আত্মপরিচয়ের ইতিহাস। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের রক্তের বিনিময়ে ৭১-এর ডিসেম্বরের এই দিনে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। ৫৫তম দিবস উদযাপনের প্রারম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একত্রিত হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। স্বাধীনতাকে রক্ষা করতে যে সার্বিক চেতনার দরকার, সবাইকে নিয়ে চলা দরকার, সেটা আমাদের অনেক ত্রুটি আছে। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ চাই। মুক্তিযুদ্ধকে হেয় করা, ছোট করা, একটা পরিকল্পিত তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। স্বাধীন ভূখণ্ড পেলেও বিগত ৫৪ বছরে নানা উত্থান পতন দেখেছে বাংলাদেশ। বিচ্যুত হয়েছে গণতান্ত্রিক ধারা, ঘটেছে একাধিক গণ অভ্যুত্থান। রাজনীতিবিদরা বলছেন, ৭১-এ মুক্তি এলেও পূরণ হয়নি জন আকাঙ্ক্ষা। যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে এই যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, তারা কিন্তু আজকে গুপ্ত হত্যা শুরু করেছে। ২৪ উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি, তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে। আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ গড়বে, ঐক্যের বাংলাদেশ গড়বে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি ঐক্যের জায়গায় অনৈক্যকে আনা হয়েছে। নির্বাচনকে বিলম্বিত করা বা দীর্ঘায়িত করার যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টা গোটা দেশে অরাজক একটা পরিস্থিতির জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের নিয়ে গঠিত দল এনসিপি। দলটির নেতারা বলেন, ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে থাকতে হবে সতর্ক, নেই ঐক্যবদ্ধ থাকার বিকল্প। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি, এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ৭১-এর পরাজিত শক্তি এখনও দেশের ভালো চায় না। প্রত্যাশা, আগামী নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনও তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব। ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল এলেও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রামের স্মৃতির ধারক এই জাতীয় স্মৃতিসৌধ দেশের প্রতিটি নাগরিককে তার দায়িত্ববোধের কথা মনে করিয়ে দেয়। এখানে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে রাজনীতিবিদরা বলছেন আগামীর ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনে ৭১-এর পাশাপাশি ২৪-এর গণ অভ্যুত্থানকেও মনে রাখতে হবে দেশের প্রতিটি নাগরিককে, তরুণ প্রজন্মকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সাভার। পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, যার ফলে ১৯৭০ সালে ভোটের পর যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথন এবং সমাবেশে যোগ দিয়ে একথা বলেন তিনি। জামায়াতে আমির অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল একটি দল, আর বাকিদের দাস বানানো হয়েছিল। সমসাময়িক ইস্যু নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েও শান্তিতে থাকতে দিচ্ছে না। ওসমান হাদির ওপর হামলাই এর বড় প্রমাণ। শফিকুর রহমান বলেন, বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, আর সেটা হতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ। এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে, আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তার পরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। তার অর্থ হলো নির্বাচনকে বানচাল করে এই দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রোগ্রাম তারা শুরু করেছে। বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর ভোর ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তার শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা পেয়ে ভারত ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। ৭১-এর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের বিস্তারিত থাকছে সহকর্মী শাকিল হাসানের রিপোর্টে। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ১৬ ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায় তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে। পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে। সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। JFR জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনিই। ওসমানী ও AK খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইটা তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে,
এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, বাংলায় পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে, এইটা তারা লজ্জাজনক মনে করলো। নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয় পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্যে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক বাহিনী। যেখানেই থাকুক, লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার কমান্ডাধীন নিকটস্থ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সবাইকে। দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে উপস্থিত জনতা। ওই অল্প নোটিসে এটা ছিল যে সারেন্ডারটা করানোটা দায়িত্ব, এবং ইয়ে কিন্তু ছিল, একে খন্দকার ছিলেন, হ্যাঁ, আমাদের কমান্ডার অর্থাৎ কর্নেল হায়দার ছিলেন, এবং বীর দর্পে হায়দার হেঁটে যাচ্ছেন সেটা আছে, হ্যাঁ। সিগনেটরি কিন্তু যেহেতু ইস্টার্ন কমান্ডের সাথে পাকিস্তান আর্মির, এবং সারেন্ডার যখন হয় নেগোসিয়েশন হয়, তখন যেহেতু ওরা কিন্তু বলেছে যে উই ক্যান অনলি সারেন্ডার টু এ অফিসিয়াল আর্মি। খোলা আকাশের নিচে সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার করাতে পেরেছি। এইটাই গর্বের, এইটাই গৌরবের। 19 ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে পাকিস্তানি বাহিনীর সদস্যরা অস্ত্র দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বিজয়ের আনন্দে সেদিন একসঙ্গে হাসছিল আর কাঁদছিল সারা ঢাকার মানুষ। হাসি আর কান্নার পেছনে ছিল অগণিত প্রাণ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে সম্মানজনক অনারারি কমিশন ও পদোন্নতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিমান বাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের হাতে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ। অনুষ্ঠানে 2 জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং 9 জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশন প্রদান করা হয়। বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনারারি কমিশন 16 ডিসেম্বর থেকেই কার্যকর হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানিয়েছেন ডাক্তার আব্দুল আহাদ। বাংলাদেশে করা তার বিভিন্ন টেস্ট এবং সিঙ্গাপুরে করা টেস্টের রিপোর্ট একই এসেছে বলে জানান তিনি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিংগুলো এখনো কন্টিনিউসলি করা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই। তার অবস্থা স্ট্যাটিক আছে, এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে, তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাতে পারেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য মতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নানা আয়োজনে মহান বিজয় দিবস 2025 উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঢাকার পিলখানায় সদর দফতর সহ সারা দেশে বিজিবির সব রিজিয়ন, সেক্টর ও ইউনিটে পালিত হয় দিবসটি। সূর্যোদয়ের সাথে সাথে বিজিবির সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পিলখানায় সীমান্ত গৌরবে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলের এমফি থিয়েটারে সঙ্গীত ও বাদ্য পরিবেশনা করেন বিজিবি অর্কেস্ট্রা।
ব্যান্ডের সদস্যরা। দেশাত্মবোধক গানে বিজয় দিবসের মাহাত্ম্য ফুটিয়ে তোলেন বিজিবি সদস্যরা। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই আয়োজন, যা উন্মুক্ত ছিল সবার জন্য। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। বিকেলে গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আর আকাঙ্ক্ষা আছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরেই অনলাইনে 1 মিনিটের এই রিল প্রতিযোগিতা। প্রতিযোগিতার সেরা 10 বিজয়ী পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ। নিজের প্রোফাইল থেকে সবার আগে বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করে এই রিল আপলোড করতে পারবে দেশ প্রবাস থেকে যে কেউ। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও, যেখানে যে কোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবেন, যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা, হতে পারে নতুন কোনো ভাবনা, হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা। বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এই উপলক্ষে নবীনগর সংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মিছিল সহকারে স্মৃতিসৌধে যান যুবদল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খানের নেতৃত্বে বের হওয়া মিছিলের ব্যাপ্তি ছাড়িয়ে যায় বাইপাল এলাকা পর্যন্ত। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ আয়ুব খান। পরে স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।